উন্নত চিকিৎসা নিতে ঢাকা থেকে লন্ডনের পথে বেগম খালেদা জিয়া দুপুরে পৌঁছাবেন হিথ্রো বিমানবন্দরে, নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। শেখ হাসিনার প্রত্যর্পণে গড়িমসি দিল্লির, ভিসার মেয়াদ বাড়ালো ভারত সরকার, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। নতুন মামলায় ফের গ্রেফতার কামরুল পলক সহ সাবেক ৩ মন্ত্রী, সাবেক আইজিপি মামুনও একাধিক হত্যা মামলায় গ্রেফতার। মজুতদারিতেই চালের বাজারে অস্থিরতা, আমদানির সিদ্ধান্তে যাচ্ছে সরকার, স্মার্ট কার্ডে পণ্য বিক্রি উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। বিষয়গুলোকে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। ফের সারা দেশে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, দেখা নেই সূর্যের চরম বিপাকে শ্রমজীবীরা। অনেক ঠান্ডা, শিশিরানি বাতাস, একদম শিশিরানির মতো কুয়াশা পড়তেছে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আজকে সকাল থেকে শিশিরানি বাতাস চলছে, বৃষ্টিও চলছে, প্রচুর ঠান্ডা চলছে। এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 1200 একর এলাকায় ভয়াবহ দাবানল, 30,000 বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ, জরুরি অবস্থা জারি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুরে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখান থেকে তাকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। সহকর্মী ফজলে আদিত্য ও আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেন তিনি। দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে সকাল থেকেই গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ভিড় আরও বাড়তে থাকে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে বেগম খালেদা সুস্থ হয়ে দেশের ফিরে এসে দেশের কল্যাণে উনি কাজ করবেন। ভোটাধিকার গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম যুদ্ধ করেছে ছাত্র জনতা মিলে, সেই ছাত্র জনতার স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন, জনগণের পাশে থাকবেন, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ভোটাধিকার মানুষ ফিরে পাবে। রাত 8টার পর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে ঢল নামে নেতাকর্মীদের। দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে দেশের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া, এমন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। নেতাকর্মীদের চাপে পথে পথে আটকা পড়ে গাড়িবহর। ভিড় ঠেলে নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। সব প্রক্রিয়া শেষে ঢাকা ছাড়ে কাতারের আমিরের পাঠানো খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকা থেকে কাতার হয়ে বুধবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়া। সেখানে তাকে স্বাগত জানাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। বেগম খালেদা জিয়ার এই সফরে সঙ্গী হয়েছেন পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ 17 জন। এর আগে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসভবনে যান পরিবারের সদস্য সহ বিএনপির সিনিয়র নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি এদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যারা এখানে আমরা এসেছি এর পক্ষ থেকে, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে রুম্মন এবং মিথুরের নেতৃত্বে এখানে আরও নেতৃবৃন্দ যারা রয়েছেন, ইঞ্জিনিয়ার আশরাফ, আমাদের অধ্যাপক আমিনুল ইসলাম, আমাদের হামিদ এই এলাকার সন্তান, আমাদের ডাক্তার জাহিদ, আমাদের অনেকেই জাকির
অনেকেই আমরা এখানে তাদের সাথে এসেছি শুধুমাত্র তাদের এই দুঃখ এবং বেদনায় সংহতি জানানোর জন্য। এই জন্যই বলি, এরা তো জীবনটা দিয়েছে নিজের জন্য না। তারা কোনো ব্যাংক ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি, তারা কারো বাড়ি ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি, তারা কোনো ফাঁকা জমি পড়ে আছে সেটা দখল করার জন্য জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে যে জনগণের যে ক্ষমতা সেটা শেখ হাসিনা ছিনতাই করেছিল, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য, আর কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। এই অঙ্গীকারে তারা ছিল অঙ্গীকারবদ্ধ। তো আজকে তো আমাদেরকে সেইটা মনে রাখতে হবে। আজকে জনগণ যাতে দুঃখে না থাকে, ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো দেখতে হবে তাদের রক্তের উপর আপনার সরকার গঠিত। আজকে কেন আন্তর্জাতিক আর্থিক সংস্থাদের প্রেসক্রিপশন অনুযায়ী সাবানের দাম বাড়বে, কেন গুঁড়া দুধের দাম বাড়বে, তাদের উপর ভ্যাট লাগানো হবে, এবং আরও অত্যন্ত গার্মেন্টস মানে কাপড়ের উপর কেন ভ্যাট লাগানো হবে, ওষুধের উপর কেন লাগানো হবে, ভ্যাট বসানো হবে। এটার জন্য কি জুনায়েদরা রক্ত দিয়েছে? এটার জন্য তো জুনায়েদ রক্ত দেয়নি। তো সুতরাং কথা বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি ছিলাম সেখানে। ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। বুধবার দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে খবর এসেছে। শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা। ঠিক এই সময়ে ভিসার মেয়াদ বাড়ার খবর এলো। পলাতক হাসিনাকে ফেরত পেতে মরিয়া বাংলাদেশ জারি করেছে গ্রেফতারি পরোয়ানা। মঙ্গলবার তার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে অন্তর্বর্তী সরকার। তবে তার রেসিডেন্ট পারমিট বাড়ানোর বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সাময়িক মজুতদারিতেই চালের বাজারে অস্থিরতা চলছে। নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্তে যাচ্ছে সরকার। খুব শীঘ্রই চালের বাজারে নিয়ন্ত্রণ আসবে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার মোড়ে দেশব্যাপী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে একথা বলেন তিনি। জানান, আমদানির উদারীকরণের কারণে বাজারে পণ্যের ঘাটতি নেই। নতুন স্মার্ট কার্ডেই টিসিবির বিপণন পরিচালনা করা হবে। ডিজিটাইজেশনের মাধ্যমে টিসিবির যত অনিয়ম সেটা দূর করা সম্ভব হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যাংকে কোনো ডলার সংকট নেই। এবছর রেমিটেন্স এসেছে এবং রপ্তানি আয়ও ভালো হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে, বিষয়গুলোকে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। তো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক ও কামাল মজুমদারকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এ নির্দেশ দেওয়া হয়। লালবাগ, যাত্রাবাড়ি সহ একাধিক থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত 18 নভেম্বর কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত ইউনিট ডিবি। বরিশালের বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। এমন খবরে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, বর্তমান পরিস্থিতি সেখানে কি আমাদেরকে জানাবেন?
দেখুন, বরিশালের বাজারগুলোতে সব ধরনের চালের দাম বেড়েছে এমন খবরে কিন্তু এরই মধ্যে এই বাজারগুলোতে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরীর ফরিয়াপট্টি এলাকায় এবং এখানে কিন্তু এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে চালের যে আড়তগুলো আছে সেখানে যাচ্ছে এবং সেখানে কিন্তু তারা এসে যে চালের যে আড়তদার যারা আছে তাদেরকে সতর্ক করছে। এর পাশাপাশি যে চালের যে দাম আছে সেই দামের বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছে এবং যদি কোথাও যদি কোনো চালের দাম বেশি পায় তাহলে কিন্তু তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। আমরা একটু কথা বলবো বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগের যে উপপরিচালক আছে তার সাথে। আমরা একটু জানতেই চাচ্ছি যে কেন হঠাৎ করে এই বরিশালের চালের বাজারে আপনাদের এই অভিযান? আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে আমরা প্রতিদিনই মনিটরিং করছি। তো আজকে আমাদের হাটখোলা বাজার সহ চালের বাজারে আমরা এসেছি এবং এখানে এসে চালের আড়ত এবং পাইকারি এবং খুচরা বিক্রেতা সব দোকানই আমরা মনিটরিং করছি এবং এখানে আমরা যেটা পেলাম যে বিশেষ করে সরু চাল যেটা মিনিকেট যে চালটা এটা আসলে বৈশাখ মাসে মৌসুম এই ধানটা হয়, তো যার কারণে এখন যে সময় এই সময় সেই ধানের মানে কম থাকায় ওনারা চালটাও কম পাচ্ছেন। এই কারণে ওনারা বলছেন দামটা বেশি, কারণ ওনারা এখানে যেহেতু আমাদের আমদানি করতে হয় ওদের কুষ্টিয়া বা অন্যান্য জায়গা থেকে যেখানে চালটা হয়, তো ওই একটা চাল বা ওই যে সরু চাল যেটা সেটা ওনারা বলছেন বেশি। বাকি যে চালগুলো আছে এখন যে আমন বা অন্যান্য যেগুলো এখন উঠছে ধান সেই চালের দাম স্বাভাবিক আছে, বিশেষ করে সরু চালের দামটা বেশি এবং সেটা 1850 টাকা বা 1840 টাকা বা 1800 টাকা এরকম তারা বলছেন 25 কেজি পার বস্তা। আচ্ছা, এই যে এই চালের দামটা কবে নাগাদ কমে আসবে বা যদি কোনো সিন্ডিকেট দেখেন আপনারা কি ব্যবস্থা নেবেন? না, বরিশালে আমরা এখানে যে জায়গাটা অ্যাড্রেস করতে চাই যে ওখানে ওনারা যে ব্যবস্থাপনাটা যে এখানে কোনো ধরনের সিন্ডিকেট বা কোনো ধরনের হোর্ডিং বা মজুদদারি কালোবাজারি এটা না হয়। এখানে কোনো অনিয়ম যদি আমরা পাই সেখানে ব্যবস্থা আমরা নিব, তবে অনিয়ম যাতে না হয় এজন্য চাল ব্যবসায়ীদের সাথে আমরা এর আগেও বসছি এবং আগামীকাল আমাদের অফিসে তাদেরকে নিয়ে সভা করার নির্দেশনা রয়েছে। আর আজকে তাদেরকে সতর্ক করছি আর কি, তাদের বিশেষ করে ভাউচার ব্যবস্থাপনায় কিছুটা ত্রুটি রয়েছে। বিশেষ করে তাদের যে মূল্য তালিকা দেওয়া থাকে তারা ভাউচারে সেখানে একটু তারা বেশি নিচ্ছে। এখন বেশি তাদের কথা আমরা ধরি তাহলে দেখালে এখানে তারা বেশি নিচ্ছে না, এখানে তারা ওইটা আপডেট করেনি। তো এই যে এই আপডেশনটা তাদের একটু ল্যাক রয়েছে। তো আমরা এই ত্রুটিগুলো আমরা তাদের ভবিষ্যতে যাতে না করে তাদেরকে আজকে সতর্ক করছি আর কি। আমরা কথা বলছিলাম ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছে যে যেহেতু চালের দাম বেড়েছে বলে তারা বিভিন্ন জায়গায় প্রমাণ পেয়েছে, তবে প্রাথমিক অবস্থায় তারা সবাইকে সতর্ক করছে এবং পরবর্তীতে যদি কোথাও চালের দাম বেশি এমন যদি প্রমাণ পায় তাহলে তারা ব্যবস্থা নেবে বলেও কিন্তু তারা জানিয়েছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আপনাকে ধন্যবাদ। বরিশালের বাজারে বেড়েছে চালের দাম এবং এমন খবরে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ শুরু হলো সূর্যের দেখা ছাড়াই। দেশের অধিকাংশ জেলাতেই পড়েছে ঘন কুয়াশা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল 9টায় তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। কুড়িগ্রামে হিমেল হাওয়ার সঙ্গে পড়েছে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা। একই চিত্র জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত শোভা। ভৌগোলিক কারণে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। বুধবার সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল 14 থেকে 16 কিলোমিটার প্রতি ঘন্টায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার হতে আবহাওয়া আরও খারাপ হবে, তাপমাত্রার পারদ নিচে নেমে আসবে। এদিকে কুড়িগ্রামে আকাশ মেঘাচ্ছন্ন, বইছে হিমেল হাওয়া, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা। এখনো সূর্যের মুখ দেখা যায়নি। কনকনে শীতে জবুথবু নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। চরম বিপাকে রয়েছেন এখানকার খেটে খাওয়া মানুষ। আজকে মনে করেন অনেক ঠান্ডা, শীতশ্রেণী বাতাস,
একদম শিশিরেণীর মতো কুয়াশা পড়তেছে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আজকে সকাল থেকে শিশিরেনি বাতাস চলছে, বৃষ্টিও চলছে, প্রচুর ঠান্ডা চলছে। জয়পুরহাটে শীতের সঙ্গে বইছে দমকা হাওয়া, কুয়াশা ও ঝিরিঝিরি বৃষ্টি। বেলা 11টা পর্যন্ত ওঠেনি সূর্য। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষরা। প্রচন্ড বাতাস, যে বলার মতন কিছু নেই। এইদিকে এত কুয়াশা এবং ঝিরিঝিরি বৃষ্টি আবারও হচ্ছে। এখন সকাল 11টা বাজে, তবুও লোকজন বাড়ি থেকে ঘর থেকে বের হচ্ছে। একই চিত্র চাঁপাইনবাবগঞ্জেও। ঘন কুয়াশায় দেখা যাচ্ছে না সামান্য দূরের দৃশ্য। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। চায়ের দোকানে ভিড় করছেন অনেকে। লক্ষ্য, গরম চায়ে কিছুটা হলেও মিলবে উষ্ণতা। তবু যেন শীতের কষ্ট থেকে রেহাই পাচ্ছেন না খেটে খাওয়া মানুষগুলো। আমাদের চাঁপাইনবাবগঞ্জে অনেক শীতে মানুষজন বের হতে পারে না, তো জনসাধারণের লেগে মানুষজন নেতা টেতারা আছে, এরা তো কোনো কম্বল টম্বল দেয়নি কেউ। নিম্নবিত্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করে সহায়তার আহ্বান সবার। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বরাবরের মতোই আসলে শীতের তীব্রতা কিন্তু পঞ্চগড়ে বেশি, যে হিমালয় থেকে খুব কাছাকাছি, মাত্র 165 কিলোমিটার দূরে থাকার কারণেই কিন্তু হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়। যেই কারণেই কিন্তু প্রতি বছরই দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়। আজ যদি সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কথা বলি, তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা থাকলেও কিন্তু আসলে আকাশের আবহাওয়া কিন্তু তা বলছে না। আজকে পুরো সকাল থেকে এখন পর্যন্ত দুপুর গড়িয়ে যাচ্ছে, এর মধ্যে কিন্তু আসলে সূর্যের আলোক কিন্তু চোখে পড়েনি, যেই কারণে কিন্তু আসলে কনকনে শীত অপেক্ষা করে কিন্তু আসলে লোক সমাগম কিছুটা রাস্তাঘাটে নেমেছে। আমরা যদি দেখাতে চাই আপনাকে যে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কিন্তু আসলে ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক এগুলো কিন্তু আসলে ভাড়া পাচ্ছে না। সারাদিনে যেখানে গরমকালে কিন্তু 5 থেকে 700 টাকা আয় হয়, বর্তমানে কিন্তু সেইখানে 1 থেকে 150 টাকা আয় করাই খুব কঠিন হয়ে গেছে, যেই কারণে তাদের কিন্তু মানবত জীবনযাপন শুরু হয়েছে। অর্থাৎ অনেকেই কিন্তু সারাদিন আয় না করতে পারে, সংসারের যে অভাব অনটন সেটি কিন্তু লেগে আছে। আমরা যদি আপনাকে দেখাতে চাই যে পঞ্চগড়ের যে আবহাওয়া বলছে যে এই আবহাওয়া আরো কয়েকদিন থাকবে বলে জানাচ্ছে। অর্থাৎ পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু কয়েকটি শৈত্যপ্রবাহ পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, হাসপাতালগুলোতে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে, অর্থাৎ রোগী বেড়েছে। কালকে আমি খবর নিয়েছি সিভিল সার্জনের কাছে, সিভিল সার্জন আমাকে যেমনটি জানিয়েছে, শীতজনিত রোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে একজনের মৃত্যু নিশ্চিত করেছেন তিনি। এই যখন অবস্থা, তখন আসলে আমরা খবর নিয়েছি জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাকে জানিয়েছে প্রায় 45,000 শীতবস্ত্র কিন্তু পঞ্চগড় জেলার 5টি উপজেলায় বিতরণ অব্যাহত রয়েছে, এবং ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে 1 লক্ষ শীতবস্ত্রর জন্য চাহিদা পাঠানো হয়েছে, যেগুলো হয়তো শীত বাড়ার সাথে সাথে হাতে পৌঁছাবে বলে এমনটি জানিয়েছে। আমরা দেখেছি যে পঞ্চগড় জেলায় কিন্তু অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ ছাড়াও তারা শ্রম বিক্রি করে, অর্থাৎ চা শ্রমিক, পাথর শ্রমিক এবং বালু শ্রমিক এগুলো রয়েছে প্রায় 30,000। এই 30,000 শ্রমিক কিন্তু আসলে অতিরিক্ত কুয়াশা, কনকনে ঠান্ডা হলে কিন্তু আসলে তারা কিন্তু কাজে যোগদান করতে পারে না, যেই কারণে কিন্তু আমরা দেখেছি তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু কমে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু তাদের আয় রোজগার আরো কিন্তু কমে যাবে, মানুষের দুর্ভোগ বাড়বে। সকালে কিন্তু আমরা দেখেছি যে খড়কুটো জ্বালিয়ে কিন্তু অনেকে শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে জেলা প্রশাসন থেকে সকল রকম শীত পরিস্থিতি রাখা হয়েছে বলে জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।